সকলকে স্বাগতম আমার চ্যানেল রিভিউতে। আজ আমরা মাধ্যমিক তথা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার জ্ঞানচক্ষু নিয়ে বলবো, যেটি বিশেষ আমাদের লেখিকা হলেন আশাপূর্ণা দেবী। আশা করি সকলে আশাপূর্ণা দেবীকে চেনো। যেহেতু আশাপূর্ণা দেবীর কবি পরিচিতি থেকে কোয়েশ্চেন আসবে না, তাই আশাপূর্ণা দেবী সম্বন্ধে কিছু বেশি বলবো না। শেষে কবি পরিচিতি তোমরা দেখে নিও। দেখো, শুরু করছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, তপনকে আর কোন কথাটাই বা শুনে তার চোখ মার্বেল হয়ে গেছিল, বা চোখ মার্বেল হওয়ার কারণ কি? দেখো, তপন হচ্ছে আমাদের এই যে গল্পটা, যে জ্ঞানচক্ষু, তার মূল কেন্দ্রবিন্দু চরিত্র। তপন একটি ছোট ছেলে, যে তার মাসির বিয়ে উপলক্ষে তার মামা বাড়ি গিয়েছিল, এবং তার স্বপ্ন ছিল লেখক হওয়ার। কিন্তু সে ভাবতো যে লেখকরা হচ্ছে অন্য গ্রহের প্রাণী, তারা সাধারণ মানুষের মতন নয়। কিন্তু যখন যে জানলো তার ছোট মাসির বিবাহ হয়েছে একটি লেখকের সঙ্গে, অর্থাৎ লেখক হলো একটি মানুষ, সে তাদের মতনই খাওয়া দাওয়া করে, এটা শুনেই তার চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপাটা করে, সেই তিনি নাকি বই লেখেন। এই তো নতুন মেসোমশাই, অর্থাৎ ছোট মাসির সঙ্গে যার বিয়ে হয়েছে কদিন আগে, ডেট অ্যান্ড কথাবার্তা মানে তাড়াতাড়ি করে, অর্থাৎ ধুমধাম করে যার বিয়ে হলো, তিনি নাকি বই লেখেন। এটা শুনেই তার চোখ মারবেল হয়ে গেল। সেই সব বই নাকি ছাপাও হয়, আর সেই সব বই নাকি ছাপা হয় অর্থাৎ প্রকাশিত হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। এটা শুনেই মানে তপন মানে অবাক, যে কিভাবে সম্ভব। ওর ধারণা ছিল যে লেখক তো মানে অন্য গ্রহের প্রাণী, কি করে? দেখো, তারপরে জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না, মানে জলজান্ত অর্থাৎ একজন লেখককে যে এত সামনে থেকে দেখবে, সেটা তার তপনের কখনো কল্পনার বাইরে, সেটা কল্পনায় মানে কল্পনার বাইরে ছিল। সে জানতোই না যে আদতে লেখকরা মানুষ হয়। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। প্রথম প্রথম সন্দেহ ছিল, তারপর সন্দেহ দূর হয়েছিল, দেখো কিভাবে। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আহ এই লাইনটা একটু বই তোমরা দাগিয়ে নিও, যে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তো এখানে নম্বর কোশ্চেন, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসে, ও 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, আবার 1 নম্বরেও, যে নতুন মেশোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, সেটা লেখো, বা কারণ লেখো, বা আর একটা বড় প্রশ্ন আছে, যে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের জ্ঞানচক্ষু উন্মোচনটি লেখো। এটি দুটো আছে, এটা হচ্ছে জ্ঞানচক্ষু মানে এটা ধারণার জ্ঞানচক্ষু, আর মেন যে জ্ঞানচক্ষু উন্মোচন হবে সেটা শেষে। দেখো, আশ্চর্য কোথাও উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। মানে তপন মানে প্রথম একটু মানে কি বলবো, সব গোয়েন্দাগিরি করে আগে বুঝে বুঝে নিল যে এ আসলেই মানুষ না মানুষের বেশ ধরে আছে। তারপর দেখলো না, কিছুই উল্টো পাল্টা নাই, এ আসলেই মানুষ। সে ওদের মতোই দাড়ি কামান, মানে তাদের মতোই দাড়ি কামায়, সেই বাবা কাকা মামাদের মতন সিগারেট খান। কিন্তু সিগারেট খান তাদের মতনই, কিন্তু সিগারেট কিন্তু খাওয়া উচিত নয়, এটা সকলেই জানে। তোমরা যেন এসব গল্প পড়ে উৎসাহিত না হয়ে খেতে গিয়ে ভেবো না যে আমরা লেখক হয়ে যাবো খেলেই। খেতে বসেন, খেতে বসেই আরে ব্যাস, এত খাওয়া যায় নাকি? মানে বেশি খাবার দিলে সেই অনেকে বলে না, এত খাওয়া যায় নাকি? জামাই মানুষ গিয়ে একটু লজ্জা করে বলে, বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন,
এবং ঘুমের সময় ঘুমন, মানে মানুষের মতনই স্নান করার সময় স্নান করেন এবং ঘুমানোর সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এই দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুজে। এই তো এতক্ষণে আসল মানুষ অর্থাৎ আমাদের ভারতবাসীর এক আসল নমুনা দিল যে খবর সকল মামাদের মতনই কাগজ পড়ে, মানে খবর কাগজ, যেটা ভারতবাসী প্রিয় বলতে পারে, সবাই সকল দেশেরই নাগরিকরা পড়ে এবং তর্ক বিতর্ক করেন। এই তর্কে তো ভারতবর্ষের কোনো মানে কি বলবো, দেখতে হবে না। আর এই দেশের কিছু হবে না বলে চলে যায় শেষে। এবং সিনেমা দেখতে যাই কোনো দিন বেড়াতে যাই সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর কিছুদিন আছে বলেই রয়ে গেছে। মামার বাড়িতে যে ছোট মাসির বিয়ের জন্যই সে এসেছিল, আর ছুটি পড়েছে বলে আর কিছুদিন আছে এসে। ওদিকে মেসোরও নাকি গরমে ছুটি চলছে। তাই তিনিও মেসোরও ওদিকে গরমের ছুটি, মেসো যেই কাজ করতো। আহ, শুনে রাখো, এটা তোমাদের প্রশ্ন করতে পারে যে তপনের ছোট মেসোমশাই তথা লেখক মেসোমশাই পেশাগত দিক থেকে কি করতেন। এখানে বলবে কলেজের প্রফেসর ছিলেন, বা কলেজে অধ্যক্ষ, বা কলেজে পড়াতেন। হুম, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। ওই ছুটি চলার জন্য মেসো শ্বশুর বাড়িতে আসে। তাই অরহরি জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। উম এই তো বটেই। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। হ্যাঁ, সেই সুযোগ নিয়ে সেই লেখককে দেখছেন। লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। সেই ধারণা ছিল আগে যে অন্য গ্রহের প্রাণী, অন্য গ্রহের জীব। তপন দেখছে না, এই যে তপনের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, মানে তপনের ছোটবেলা থেকে একটা আশা স্বপ্ন ছিল যে লেখক হওয়ার, কিন্তু পরে যখন তার মানে মানে কি বলবো, ধারণা হয় যে লেখক এখানকার মানুষ নয়, লেখক হচ্ছে অন্য গ্রহের প্রাণী, তাদের মতন খায় না, কথা বলে না। ইনি যখন জানলো না আমার ছোট মেশো তথা ছোট মাসির হাজবেন্ড একজন লেখক, সেও তো মানুষ, সে তো আমাদের মতনই, সেই যখন লেখক, সেও তার বা বাধা কিসের। এখানে লেখা আছে মেসোমশাই কলেজে প্রফেসর। এই লাইনটা বই দাগিয়ে নিও। এখন ছুটি চলছে তাই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। এই লাইনটা কি রিপিট হলো? না না, রিপিট হয়নি, দুই হাতেই আছে। আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। এই তো আলসেমা দেখা যাচ্ছে, মানুষ বটে, মানুষ বটে। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি সেই দিকে ধাবিত হয় অর্থাৎ মেসো যে শুয়ে আছে, সেটা তার আপত্তি ছিল। তপন অবশ্য না করে প্রবল আপত্তি করে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে। হ্যাঁ, এখানে আমি বলে দিচ্ছি কেন ধাবিত হয়েছিল ছোট মাসি, সেটা বলে দিচ্ছি, তোমরা অন্য কিছু ভেবো না। দেখো, এই যে তপনের এইখানে লাইনটা দেখো, বলা আছে যে তবে তপনের লেখকতে বাধা কি। তারপরে তপন গল্প লেখা শুরু করে। সে তার মামা বাড়িতে দুপুরবেলায় গল্প লিখেছিল। গল্পের নাম ছিল প্রথম দিন। সে তার স্কুলে যাওয়ার প্রথম দিনটি নিয়ে একটি গল্প লেখে, এবং সেই গল্পটা কেমন হয়েছে সেটার জন্য সে ছোট মেসোর কাছে গিয়েছিল। ছোট মাসি, না না, সরি সরি, ছোট মাসিকে দেখান, আর ছোট মাসি সেই গল্প নিয়েই চলে গেছিল ছোট মাসি ছোট মেসোর কাছে। কারণ তিনি ভেবেছিলেন যে এই যে গল্পটা কেমন হয়েছে, এর কোয়ালিটি কেমন, কি প্রকাশের জন্য উপযুক্ত। তার আসল তার যথাযথ যুক্তি দিতে পারবেন মেসো। কারণ মেসো হচ্ছে কি একজন লেখক। আর যেমন রত্নের মূল্য জহরির কাছে, অর্থাৎ একজন আসল ছন্দকারই পারবে কোনটা
কোনটা আসল রত্ন আর কোনটা নকল রত্ন, কোনটার কেমন দাম, কোনটা কীরকম কোয়ালিটি সেটা বলতে। সেরকমই লেখক মেসমশাই পারবে যে সেই লেখাটা কেমন গুণগত মানের, কেমন কোয়ালিটির। তাই তিনি ধাবিত হন এবং গিয়ে ধাবিত হন শুয়ে থাকায়। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে, মানে ছোট মেশোর ঘুমটা ভেঙে দেয়। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন তো দেখছে মজা তো আপনাই হ্যাঁ কিউকি, কারণ দেখো যদি সামনাসামনি বলছে না ডেকো না ডেকো না, কিন্তু ও তো দেখছে ছোট মেসো যদি দেখে গল্প আমি লিখেছি সম্মান পাবো, আবার যদি উনি পারেন যদি ছাপিয়ে দিতে আরো সম্মান। মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরি কাছেই। এই যে লাইনটা আছে তোমরা বইয়ে তাকিয়ে নাও, রত্নের মূল্য জহুরির কাছে। এখান থেকে 1 নম্বরে হতে পারে, 3 নম্বরে হতে পারে, আর ব্যতিক্রমী কিছু স্কুলে 5 নম্বরেও দিতে পারে। ওই যে আমি বললাম রত্নের মূল্য কেন জহুরি কাছে, তাও আরেকবার বলে দিচ্ছি। একজন জহুরি যেমন পারবে প্রকৃত রত্ন তথা প্রকৃত রত্ন বা কোনো হীরা জাতীয় কোনো বস্তুর আসল না নকল সেটা জানতে, অথবা তার কোয়ালিটি গুণগত মান কেমন সেটা বলতে, তেমন ছোট মশাই পারবে তপনের লেখা গল্পটা কিরকম গুণগত মানের সেটা বলতে। তাই এখানে রত্নের মূল্য জহুরি কাজে বোঝানো হয়েছে। এখানে রত্ন বলতে তপনের লেখা সেই গল্পটা, জহুরি বলতে ছোট মেশো। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্পটা তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া যায় চলে। আরে বাস, ছোট মেশো দেখছে নতুন নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি কোনো ছোট ছেলেকে যদি নিরাশ করে তাহলে হবে না। তাই তাকে খুশি করতেই বলে দেন যে তপনের সেই গল্পটা দারুণ হয়েছে, মানে দিব্যি হয়েছে, একটু কারেকশন মানে কাটছাট করে দিলেই এটা ছাপাতে দেওয়া যায়। তপন তখন কি বলবো, আলাদাই মুড ধরো। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে ওঠে। এই দেখো এই যে লাইনটা, এই লাইনটা একটু দাগিয়ে নিও বইয়ে। তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে ওঠে। কখন, কেন তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে উঠেছিল, এরকম প্রশ্নটা পড়ে। দেখো ও তো তপন ভেবেছিল এ আমার হাতে আমার লেখা আবার কিনা প্রকাশে দেওয়া যেতে পারে। ও ভেবেছে ঠাট্টা মারছে মেশো, ইয়ার্কির ছলে। তারপর যখন দেখে করুণার ছাপ মেশোর মুখে, তখন তো মানে কি বলবো, কাঁদো কাঁদো হয়ে গেছে, কারণ দুঃখের কান্না একটা আছে মানে সুখের কান্না একটা আছে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মানে মাসি তখন বলছে ওর হাজবেন্ড অর্থাৎ নতুন মেশো বা তুমি লেখক মেশোকে, যে তাহলে তুমি তাহলে ওই গল্পটা ছাপিয়ে দিও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। হ্যাঁ সত্যিই তো মেশোরই উপযুক্ত কাজ হবে, কারণ মেশোই পারবে, মেশোই লেখক। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা দ্বারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, তখন তোমার গল্পটা আমি ছাপিয়ে দেবো। হুম, দেখো মানে মেসো তার মানে কি হাব ভাব দেখানোর জন্য করুণার মূর্তিতে বলেন যে তিনি যদি বলেন সন্ধ্যাধারা সম্পাদক না করতে পারবে না, কারণ সন্ধ্যাধারা সম্পাদকের সঙ্গে তার পূর্ব পরিচিতি রয়েছে। আহ, এবং ইয়াকে বলে যে প্রতিশ্রুতি দেয় যে তার গল্পটা ছাপিয়ে দেবে। এই একটা দাগিয়ে নিও, সন্ধ্যা তারা পত্রিকা। এখানে শর্ট কোশ্চেন আসে যে আহ, ছোট মেশো কোন পত্রিকার সম্পাদকের সঙ্গে কোন পত্রিকার সঙ্গে চেনা জানা ছিল, বা কোন পত্রিকায় তপনের লেখা ছাপিত প্রকাশ করেছে, বা তপনের ছোট মেশোর সঙ্গে কোন পত্রিকার পূর্ব পরিচিতি ছিল। উত্তর হবে সন্ধ্যা তারা। বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা, তপনের সেই গল্প লেখার কথাটা, গল্প ছাপানোর কথাটা সবাই শুনে
সবাই সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলে, না না, আমি বলছি তপনের হাতে হাত আছে, চোখ আছে, নচেৎ এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো রাজা রানী গল্প লেখেন, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা অথবা না খেতে পেয়ে মরে যাওয়ার এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো ওর হবে ওর হবে। আহ, দেখো, ভারতীয় পরিবার, অর্থাৎ মজা ঠাট্টাটা হবেই, এবং কোনো জিনিস বিশ্বাস করতে একটু মানে দেরি হয়। সেরকমই তপনের সেই বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, যে তপনের লেখা প্রকাশিত হয়েছে। সবাই তো ভাবে, এ ফাইজলামো মারছে তপন, ছোট্ট ছেলে, এর আবার কি কোয়ালিটি আছে। তারপর তপনের মেসো যখন বলে যে না না না, আমিই ছাপিয়ে দিচ্ছি, উম রাজা রানীর ঘট, যেমন ওই বয়সে তপনের মতন বয়সের লেখা মানে নিজের ক্ষুদ্রেরা লেখক লেখা মানে লেখা শুরু করে, তখন তারা তাদের মেইন টপিক থাকে যে রাজা রানী, খুন জখম, অর্থাৎ না খেতে পাওয়া, ক্ষুধার্ত জনতা ইত্যাদি। কিন্তু তপন সেদিকে না দিয়ে তার স্কুলে প্রথম দিন অর্থাৎ ভর্তি হতে যাওয়ার দিনের কথা নিয়ে লিখেছিল। এটা এই কারণে তিনি তার নাম করেন। প্রথমে বলেছিলাম আমি এইসব নিয়ে, যে তার গল্পটার নাম কি, গল্পটার টপিক কি। তপন বৃহৎবল দৃষ্টি তাকায়, তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে দিনরাত, ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনে, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু একটাই একটাই জানা ছিল না, সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা, তবে আর পাইকে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতা, মানে সেই খাতাটা ছিল হোম টাস্কের খাতা, বিয়ে বাড়িতে যেটি মা না নিয়ে ছাড়েননি, মানে যাই হোক বিয়ে বাড়িতে যাচ্ছে, তাও একটা পড়াশোনার জন্য কিছু তো নিয়ে যেতে হবে, ওইটাই ভেবে তপন মা ওই খাতাটা নিয়ে আসতে বলেছিল। আর কলম নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা ঘটনা। দেখো, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে ক্লাইম্যাক্স, অর্থাৎ পুরোনো সিন, যেটা এখন বলছে, মানে কি করে লিখেছিল, কখন লিখেছিল সেইটা নিয়ে, মানে এটা গল্পের সঙ্গে গুলি ফেলো না। আর এখানে একটা শব্দ আছে, দেখে নাও, আহ, একাসন। একাসন, দেখো, একাসনটা খুবই একটি গুরুত্বপূর্ণ। একাসন মানে হচ্ছে একটা আসন, মানে যেমন ধরো বাবা লোকনাথ এবং বড় বড় গুণীরা কি করে, ধ্যান করে। ধ্যান যখন করে একা আসনে বসে ধ্যান করতে, অর্থাৎ একই জায়গায় বসবে, সেখানে যে কাজটা শুরু করবে সেই জায়গাটাতেই বসে সেই কাজটা সম্পূর্ণ করবে, তাকেই বলে একাসন, মানে না সরে সেখানেই বসে। মানে যে এখানে একবার বসলাম, কাজটা অল্প করলাম, আবার একটু দূরে গিয়ে আবার একটু বসলাম, মানে সেই চাঞ্চল্য ভাব ছিল না তার মধ্যে, এটাই বোঝাতে চেয়েছেন লেখিকা। লেখার পর যখন পরল গায়ে কাঁটা দিয়ে উঠলো, তপনের মাথার চুল খাড়া হয়ে গেল, মানে পড়লো, মানে নিজেই তার লেখাটা পড়ে নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠলো, মাথা চুল খাড়া হয়ে গেল। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতন লাগছে, তার মনে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মনে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুয়ারিতে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ক্লাইম্যাক্স বললাম। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়িতে এলে সবকিছু ছোট মাসিরই কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে। দেখো, এইটাও দেখে নিও,
মামার বাড়িতে তপনের বন্ধু কে ছিল? ছোট মাসি। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল? বছর আষ্টেকের? আহ দেখো, যদি এসিকিউতে দেয় যে তপনের থেকে তপনের ছোট মাসি কত বছরের বড় ছিল, এখানে যদি তুমি লেখো বছর 8 বছরের বড়, এটা কিন্তু পুরোপুরি ভাবে ঠিক না হলেও ঠিক। তো এমসিকিউতে যদি থাকে যে 8 বছরের, 7 বছরের, 9 বছরের, আষ্টেকের, তখন তুমি যদি 8 করে দাও, আষ্টেক আষ্টেকেরটাকে না দিয়ে, তখন কিন্তু ওটা ভুল, তাই আষ্টেকটাই লেখার চেষ্টা করবে। তবে এই তবে বিয়ে বাড়ি হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে, মানে বিয়ে হয়ে ছোট মাসি একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ চারপানা সুরে বলল, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? এই লাইনটা দাগিয়ে নিও, কোনোখান থেকে কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। এখানে প্রশ্ন আসে, কেন, কে, কাকে কথাটি বলেছেন? এটি বলার কারণ কি? এটির প্রতিবাদে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল বা কি করেছিল? ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। জিজ্ঞেস করেছি, বই তো নয়। রোজ তোর মেসোমশাইকে দেখায়। কিন্তু গেলেন তো গেলেননি যে। কোথায় গল্পে সেই 8-60 ছাপার অক্ষরে গাঁথা চেহারা, যার